আসসালামু আলাইকুম। এনসিএল টি20টা শেষ হয়ে গেল। রংপুর চ্যাম্পিয়ন হলো ঢাকা মেট্রোকে ফাইনালে 5 উইকেটে হারিয়ে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট হয়েছে এবং টি20-র কথা যদি চিন্তা করি বাংলাদেশের জন্য তো এই ধরনের টুর্নামেন্ট অনেক বেশি প্রয়োজন ছিল। তো এবারের এনসিএলটা আমার জন্য তো ব্যক্তিগতভাবে অন্যরকমই ছিল, কারণ টি স্পোর্টসে আমি এবার অফিসিয়ালি কমেন্টেটর হিসেবে কাজ করেছি, প্লেয়ারদেরকে কাছ থেকে দেখেছি। মাঠের ভেতরে আসলে অনেক কিছু চোখে পড়ে, কমেন্ট্রি করার সময় অনেক নিটিগ্রিটি চোখে পড়ে, যেটা আসলে স্ট্যাটিস্টিক্স বা নাম্বারে যেগুলোর প্রতিফলন হয় না। তো সবকিছু মিলিয়ে একেবারে স্ট্যাটিস্টিক্সকে ফেলেও দিচ্ছি না, স্ট্যাটিস্টিক্স প্লাস আমার চোখে যদি স্পেশাল কিছু পড়ে, সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি এবারের এনসিএলে আমার পছন্দের একটা বেস্ট 11 বানাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, আপনি আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেটকে মেলালে তো হবে না, সুতরাং আন্তর্জাতিক ক্রিকেটে যদিও নাইম শেখ নিজের পা জমাতে পারেননি, কিন্তু এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে নাইম শেখ। বেশ কিছু ম্যাচ জয়ী ইনিংসও রয়েছে, অধিনায়কত্ব করেছেন দুর্দান্ত ঢাকা মেট্রোর জন্য, দলকে ফাইনালে তুলেছেন এবং আজকে তিনি যখন ব্যর্থ হয়েছেন দলও ব্যর্থ হয়েছে। তো নাইম শেখ আমার দলে থাকছেন। দ্বিতীয় অবস্থানে আমি রাখবো জিশান আলমকে। অনেক বেশি চর্চা হচ্ছে তাকে নিয়ে, কিন্তু জিশান আলমের মধ্যে কিছু একটা রয়েছে, সে অত্যন্ত একেবারে অকুতোভয় ব্যাটিংটা করে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ফিউচারের জন্য বেশ ভালো একটা প্রসপেক্ট হবে, তাকে অনেক বেশি ঘষা মাজা করা প্রয়োজন এখনো। নাম্বার 3-তে রাখবো আরেকজন ইয়াং এক্সাইটিং অ্যাগ্রেসিভ ক্রিকেটারকে, যিনি রাজশাহীর জন্য ওপেনিং করেছিলেন, হাবিবুর রহমান সোহান। দুর্দান্ত খেলেছেন তিনিও, এবং হাবিবুর রহমান সোহানের বেশ কিছু ইনিংস আমি একেবারে মাঠে বসে আমি নিজে ধারাভাষ্য দিয়েছি, সুতরাং খুব কাছ থেকে দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে এই ছেলেটাকেও যত্ন নিলে অনেক বড় একটা রত্ন হতে পারে। 4-এ রাখবো আজিজুল হাকিম তামিমকে। এই জায়গায় তামিমের একজন প্রতিদ্বন্দ্বী ছিল ঢাকার আরিফুল ইসলাম, দুইজনই অনেক এক্সাইটিং প্লেয়ার, কিন্তু আজিজুল হাকিম তামিমকে আমি রাখছি লেফট হ্যান্ডেড এলিগেন্স একটা রয়েছে, প্লাস আমার কাছে মনে হয়েছে যে খুব ক্লিন হিটিং করে, টেকনিক্যালি মোর সাউন্ড দেন আরিফুল, ভালো হিট করতে পারেন। সো আজিজুল হাকিম তামিম থাকবেন আমার টিমের 4 নম্বরে। 5-এ রাখবো রাজশাহীর আরেকজন প্লেয়ারকে, যিনি 4 দিনের ম্যাচ থেকে দুর্দান্ত খেলে আসছেন ব্যাটে বলে, সেটা টি20তেও কিন্তু তিনি কনভার্ট করেছেন। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে খুব আহামরি কিছু করে ফেলেছেন এমন মনে হবে না, কিন্তু বল এবং ব্যাট দুই দিকেই তিনি রাজশাহীর জন্য খুব ভালো অবদান রেখেছেন এবং নেমেই তিনি কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন। ব্যাটিং এর কথা যদি বলি, সে সাব্বির হোসেনের কথা আমি বলবো। সাব্বির হোসেন জায়গা পাবেন আমার টিমের মিডল অর্ডারে। 6 নম্বরে আমি আসলে আবারও কনফিউজড হয়ে গিয়েছি। প্রথমে আসলে ফজলে মাহমুদ রাব্বির প্রতি আমার একটু ঝোঁক ছিল। ফজলে মাহমুদ রাব্বি দুর্দান্ত খেলেছেন, বরিশালের জন্য খুব ভালো একটা সিজন যায়নি, এর মধ্যেই তিনি মিডল অর্ডারে খুব ভালো কিছু ইনিংস খেলেছেন, কিন্তু আসলে আলাউদ্দিন বাবু রংপুরের হয়ে যেটা করেছেন ব্যাট হাতে বল হাতে, তাকে আসলে ফেলে দেয়া একেবারেই যাবে না। প্লাস একজন অলরাউন্ডারও চলে আসছেন, পেস বোলিং অলরাউন্ডার, যদিও আমার টিমে পেস বোলিং অলরাউন্ডার আরো একজন সুযোগ পেয়েছেন। এখন টি20তে তো আমি অলরাউন্ডার ভরাইতেই পারি। সো আপাতত আলাউদ্দিন বাবুকে আমি রাখছি 6 নম্বরে। 7 নম্বরে আমি রাখছি হচ্ছে ক্যাপ্টেনকে, আকবর আলীকে আমি নিচ্ছি আমার দলে ক্যাপ্টেন হিসেবে। দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন রংপুরের জন্য, দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন। আকবর আলীর জন্য আরেক অধিনায়ক, খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান, তিনিও আসলে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আকবর আলী একটু হলেও বেটার পারফর্ম করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। সো আমি আসলে আকবর আলীকে এই টিমের অধিনায়ক বানাচ্ছি এবং আকবর আলীকেই জায়গা দিচ্ছি আমার টিমে 7 নম্বরে। আলাউদ্দিন বাবুর কথা বলার সময় বলছিলাম আরো একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, আমার কাছে মনে হয় যে আপনারা সবাই জানেন আরেকজন কে হতে পারেন, যদিও পেস বোলিং অলরাউন্ডারের চাইতেও বা রিসেন্টলি ব্যাট হাতে খুব ভালো করলেও তিনি আসলে মূলত একজন বোলার, আবু হায়দার রনি। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন এবং খুব ভালো পারফরমেন্স করেছেন তিনি ব্যাট হাতে বল হাতে। আবু হায়দার রনি অনুমিতভাবেই জায়গা পাচ্ছেন আমার দলের একজন ফ্রন্টলাইনার বোলার হিসেবেই। দুইজন স্পিনার আসলে আমার মনে হয় যে কারো মনেই কোনো সন্দেহ থাকবে না, ঢাকা মেট্রোর একেবারে ফ্রন্ট লাইনার দুজন স্পিনার, রাকিবুল ইসলাম এবং হচ্ছেন আলিস আল ইসলাম, মিস্টার স্পিনার যাকে আমরা বলি। এই দুজন হচ্ছেন আমার টিমের দুজন স্পিনার যারা 9 এবং 10-এ থাকবেন। নাম্বার 11-এ আমি আসলে এবাদত হোসেন চৌধুরীকে বেছে নিয়েছি। এবাদত হোসেন চৌধুরী খুব বেশি ম্যাচ খেলতে পারেনি, কিন্তু যতগুলো ম্যাচ খেলেছেন তিনি কিন্তু ইম্প্যাক্ট রেখেছেন। সেই ইম্প্যাক্টের উপরে ভিত্তি করেই আমি তাকে রাখছি। নিউ বল বোলার, নতুন বলে উইকেট নিয়ে আসতে পারেন, শেষ দিকে এসে উইকেট নিতে পারেন। এবাদতের একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন চট্টগ্রামের আহমেদ শরীফ। এবাদত যেভাবে কম সময়ের মধ্যে ইকোনমিক্যালি তিনি ভালো করেছেন, তিনি উইকেট পেয়েছেন, সব দিক থেকে মিলিয়ে আমি কিছুটা হলেও এবাদতকে একটুখানি এগিয়ে রাখছি। তো এই
এই হচ্ছে মোটামুটি আমার 11। 12 প্লেয়ার নিয়ে আসলে আলাদা করে আর বলার কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ একাদশী 4টা জায়গা নিয়ে চারজনের নাম এক্সট্রা চলে এসেছে। সুতরাং ওই 4জনকে আমরা যদি রাখি, ওই আরিফুল, নুরুল হাসান সোহান, এবাদত এবং ফজলে মাহমুদ রাব্বি, তাহলে আসলে একাদশ না, একেবারে 15 জনের একটা স্কোয়াড হয়ে গেল। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার পছন্দের একাদশ। আপনার কেমন লেগেছে? আপনি কতটুকু সহমত পোষণ করছেন, কতটুকু দ্বিমত পোষণ করছেন, কার জায়গায় কাকে রাখতে চাচ্ছেন দ্বিমত পোষণ করার পরে, সেগুলো সবকিছু কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।